আচ্ছা, শুরু করা যাক। এটা চ্যাপ্টারের নাম হলো ভোক্তা উৎপাদন। চাহিদা হলো টপিক্সের নাম, আলোচনার নাম। আচ্ছা, বিষয়টা হলো কি, আমরা আজকের ক্লাস থেকে কি কি জানতে পারবো? চাহিদা সম্পর্কে জানতে পারবো। চাহিদা কি, চাহিদা বিধি কাকে বলে, চাহিদা সূচি কাকে বলে, চাহিদা রেখা কি, ব্যক্তিগত চাহিদা এবং বাজার চাহিদা কি। তারপরে আমরা জানতে পারবো যে আজকে চাহিদার নির্ধারক, চাহিদা বিধির ব্যতিক্রমগুলো কখন ঘটে, মানে চাহিদা বিধি কখন কার্যকর হবে না। আচ্ছা, তার মানে আজকে আমাদের আলোচনা সবকিছু কিসের উপর? চাহিদার উপর। চাহিদা। আচ্ছা, বেশি কথা বলা দরকার নেই, আমি যখন বলবো তখন সমস্যা নেই, শর্টকাটের উত্তর যেন ওইখানে সমস্যা না হয়। ক্লাস রেকর্ড হচ্ছে তো। এখন বিষয় হলো, আমি এই 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 প্রশ্নগুলো লিখে রাখছিলাম আগে, যেন আমার লিখতে দেরি না হয়। আচ্ছা, চাহিদা সম্পর্কিত বিষয়ে আমরা আগে থেকে হয়তোবা জেনেছি চাহিদার অন্যান্য বিষয়গুলা, তবে আজকে নতুন ধরনের আমরা নতুন কিছু বিষয় জানবো। তোমরা কি চাহিদার ভারসাম্য পড়েছো? জি, পড়ছিলাম। চাহিদার ভারসাম্যতে বিভিন্ন ধরনের পরিবর্তন আমরা দেখতে পাই, যে এই যে চাহিদা আর যোগান ভারসাম্য, তাই না? এটা হলো ইকুইলিব্রিয়াম পয়েন্ট ই, এটা হলো ইকুইলিব্রিয়াম প্রাইস পি, এটা হলো ইকুইলিব্রিয়াম কোয়ান্টিটি কিউ ডি বার। মানে এখান থেকে আর একটা কোয়ান্টিটিও নড়তে চায় না, একটা দামও নড়তে চায় না। আচ্ছা, কিন্তু আমরা মাঝে মধ্যে দেখি কি, যে চাহিদার যখন পরিবর্তন হয়ে যায়, ধরে নিলাম চাহিদা বৃদ্ধি পেল, এই অবস্থায় ভারসাম্যের পরিবর্তনটা কি হবে? চাহিদার পরিবর্তন হয়ে গেল, ঠিক তাই না? চাহিদার পরিবর্তন হয়ে গেল, আমরা মাঝে মধ্যে দেখি এইখান থেকে রেখাটা ওইখানে চলে গেছে। তার মানে চাহিদার যদি বৃদ্ধি হয় তাহলে কি হবে? যে দামও বৃদ্ধি হবে, কোয়ান্টিটিও বৃদ্ধি পাবে। এরকমের আমরা কেস দেখি। আবার মাঝে মধ্যে কেমন দেখি, মাঝে মধ্যে দেখে থাকি, মাঝে মধ্যে দেখি যে আবার এরকম হলো, কখনো এটা নড়লো, কখনো এটা নড়লো। তখন কি হলো, যে কোয়ান্টিটি ডিমান্ডেড কমে গেল কিন্তু দাম বেড়ে গেল। এ ধরনের পরিবর্তনগুলো আমরা দেখতে পাই। আসলে এগুলোর পিছনে মূল রহস্যটা কি? এই ধরনের চেঞ্জগুলো কিন্তু ইকুইলিব্রিয়াম চেঞ্জগুলা, ভারসাম্যের পরিবর্তনগুলো আমাদের মধ্যে একটা কনফিউশন তৈরি করে দেয়, তাই না? আসলে কি ধরনের পরিবর্তন হচ্ছে, কখন হচ্ছে, আমরা নিজেও টের পাই না। এটা টিচাররা ভালো মতো অ্যানালাইসিস করে পড়ান না। এটার যে মূল কারণ, এটা চাহিদা থেকেও এটার একটা বিষয় আছে, যোগান থেকেও এটার একটা বিষয় আছে। সেই জন্য আমরা চেষ্টা করব এইখান থেকে এই পরিবর্তনগুলো কিভাবে হতে পারে সেই বিষয়গুলোকে ফোনে এক জায়গায় স্থির করে রাখো, কথা বলার প্রয়োজন হলে কথা বলবে। টুকটুক শব্দ হচ্ছে, এটা নয়েজ করতেছে, গোলমাল করতেছে। আচ্ছা, যাক, এই ধরনের যে পরিবর্তনগুলা, এই পরিবর্তনগুলা কি তোমার সমস্যা তৈরি করে? এই যে চেঞ্জ গুলো আসে, এইটা কখন চেঞ্জ হবে, এটা এই ধরনের চেঞ্জ গুলো কি তোমার সমস্যা তৈরি করে ভারসাম্যের পরিবর্তন যখন হয়? আচ্ছা, এই সমস্যাগুলো সমাধান হবে ইনশাআল্লাহ, আজকে থেকে হয়ে যাবে আশা করি। আচ্ছা, আমরা কোথায় ছিলাম? চাহিদা। চাহিদা কি জিনিস? চাহিদা কি জিনিস? চাহিদা হলো অন্যান্য অবস্থা যখন স্থির থাকবে একটা নির্দিষ্ট দামে, একটা নির্দিষ্ট দামে, একটা নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের যে পরিমাণ একজন ভোক্তা বা ক্রেতা ক্রয় করতে চায় বা ক্রয় করতে ইচ্ছুক, সেই পরিমাণটা হলো চাহিদার পরিমাণ। হ্যাঁ, আচ্ছা, এবার আমরা চাহিদা সম্পর্কে জানি। চাহিদা কখন হবে? যার তিনটা কন্ডিশন ফুলফিল হবে।
আমার একটা দ্রব্য পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে, আমার অর্থ ব্যয়ের ইচ্ছাও থাকতে হবে এবং যোগ্যতা থাকতে হবে। তার মানে চাহিদা হবে তিনটা গুণ সম্পন্ন, যার ক্রয়ের ক্ষমতা থাকতে হবে, ক্রয়ের ক্ষমতা থাকতে হবে, আর তারপরে থাকতে হবে অর্থ ব্যয়ের ইচ্ছা থাকতে হবে, এটাও থাকা লাগবে। আরেকটা কন্ডিশন হলো যে আমার ক্রয় দ্রব্য ও সেবা পাওয়ার ইচ্ছা বা আকাঙ্ক্ষা থাকতে হবে। আকাঙ্ক্ষা, এই তো, তাই না? আচ্ছা, তাহলে এই তিনটা কন্ডিশন যাদের দ্বারা পূর্ণ হবে তখন ওই ব্যক্তির ওই বিষয়টাকে আমরা চাহিদা বলবো। আচ্ছা, ধরো আমি একজন স্টুডেন্ট মানুষ, আমার হাতে সর্বোচ্চ মাসে 10,000 টাকা থাকতে পারে, 5,000 টাকা থাকতে পারে। আমার আমি আমি আমার পরিবারের কোনো সাপোর্ট ছাড়াই আমি একটা আইফোন কিনতে যাচ্ছি। ধরে নিলাম আইফোনটার দাম 80,000 টাকা। এখন আমি যদি আইফোন পেতে চাই, আমার কি সেটা চাহিদা হবে? না। কেন হবে না? আমার ক্রয় ক্ষমতা নাই, আমার এই ব্যয়ের ইচ্ছাটাও আছে, আমি যেহেতু পেতে যাচ্ছি, আমার পাওয়ার আকাঙ্ক্ষাটাও আছে, কিন্তু আমার পকেটে আছে মাত্র 10,000। হ্যাঁ, কারণ আমি স্টুডেন্ট, আমি বাড়ির হেল্প ছাড়া আমি একটা ফোন নিতে পারবো না। আচ্ছা, এর যে কোনো একটা কন্ডিশন যদি মিস হয়ে যায় তাহলেও সেটা চাহিদা হবে না। আমার এই মুহূর্তে আমার 100 টাকা আছে, আমি যদি যদি এই মুহূর্তে একটা কলম দরকার হয় আমার, আমি এই মুহূর্তে একটা কলম কিনতে পারবো, আমার ক্রয় ক্ষমতাও আছে, অর্থ ব্যয়ের ইচ্ছাও আছে, আকাঙ্ক্ষাও আছে, তাহলে আমার কলম কেনার যে আগ্রহটা সেটা কিন্তু চাহিদায় পরিণত হবে। হ্যাঁ, আর এবার আমরা দেখব চাহিদা, এটা কি চাহিদা কি গেল। এখন আমরা দেখব যে চাহিদা তো অনেকগুলো বিষয় আছে চাহিদার। এর আগে এরপরে আমরা দেখলাম যে কি অন্যান্য অবস্থা যখন স্থির থাকে, অন্যান্য অবস্থা অন্যান্য অবস্থা যখন স্থির থাকবে বাইরে থেকে শব্দ হচ্ছে তোমার। কথা বলতেছে তো অনেক। অন্যান্য অবস্থা স্থির থেকে একটা নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট সময়ে একটি নির্দিষ্ট দামে একটি নির্দিষ্ট দামে নির্দিষ্ট দামে নির্দিষ্ট 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 এই যে বানানটা ভুল হয়ে গেছে।
ক্রেতা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে ইচ্ছুক করতে প্রস্তুত থাকে তাকে চাহিদা বলে। এটা তোমাদের বইয়ে এভাবে দেওয়া আছে, আসলে তাকে চাহিদা বলে। তোমাদের বই এটা এইভাবে একটা ডেফিনেশন আছে না, এইভাবে একটা সংজ্ঞা আছে। আচ্ছা, এটা হলো, এটাকে তোমাদেরকে এভাবেই শেখানো হচ্ছে আপাতত, যে এটা হলো চাহিদা, এটাকেই চাহিদা বলে। আসলে এটা হলো চাহিদার পরিমাণ। একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে কোনো পণ্যের যে পরিমাণ একজন ভোক্তা বা ক্রেতা ক্রয় করতে প্রস্তুত থাকে, এই পরিমাণটাকে চাহিদার পরিমাণ বলে। কিন্তু তোমাদের এখানে চাহিদা নামে বলা হচ্ছে। কিন্তু চাহিদা কি, এর আগে আমরা দেখলাম যে 3টা কন্ডিশন ফিল আপ করবে যে পণ্যটার ক্ষেত্রে একজন ভোক্তার, তখন সেটাকে তার চাহিদা বলা হবে। চাহিদা এবং চাহিদার পরিমাণ কিন্তু আলাদা বিষয়, এখান থেকে মনে রাখবে। তবে তোমাদের বই যেহেতু এটা এভাবে দেওয়া আছে, তোমরা আপাতত এটা এভাবেই চাও। কিন্তু যখন অনার্সে উঠে যাবে তখন কিন্তু এর মধ্যে একটা পার্থক্য দেখতে পাবে। এই জন্য ওই যে ইন্টারমিডিয়েটে যাদের ইকোনমিক্স থাকে তাদের থেকে এই যখন অনার্সে পড়ে অনেক কিছু কনসেপ্ট এলোমেলো হয়ে যায়, যে আসলে কেন এরকম হচ্ছে। আসলে এই ধরনের পার্থক্যগুলো তখন বলে দেওয়া হয় না, এই জন্য আমাদের ওই সময়টাতে প্রবলেম ফেস করতে হয়। আচ্ছা, এটা হলো চাহিদা তোমাদের বইয়ের মধ্যে, কিন্তু যখন আর একটু বড় লেভেলে চলে আসবে তখন এটা হবে চাহিদার পরিমাণ। আচ্ছা, এটা তুলে নিও, হ্যাঁ, যেহেতু ক্লাস হচ্ছে সরাসরি, তুলে নিও। আমরা এবার জানবো চাহিদা বিধি কি। ল অফ ডিমান্ড অথবা চাহিদা বিধি, ঠিক আছে। এই চাহিদা বিধি, ল অফ ডিমান্ড বা চাহিদা বিধি, এটা এমন একটা বিষয় যে এটা আসলে আমাদের লাইফের সাথে অহরহ, মানে প্রতিনিয়ত এটা ঘটতে আছে। এটা খুবই একটা সম্পত্তিপূর্ণ বিষয়, ল অফ ডিমান্ড অথবা চাহিদা বিধি। এখন বিষয় হলো কি, চাহিদা বিধি কি। আমরা এর আগে জানলাম চাহিদার পরিমাণ। চাহিদা বিধি বা ল অফ ডিমান্ড, এটা কি হয় যে আমরা একটু এই কিছুদিন আগে একটা ইউটিউবে ক্লাস দেখেছি, অথবা তো আমি সরাসরি করাইছি, কিউডি যে ফাংশন অফ পি, তাই না? প্রাইস, হ্যাঁ, প্রাইস। এখন দেখো এইটার সঙ্গে ফাংশন কি দেখায়, একটা ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সঙ্গে ইন্ডিপেন্ডেন্ট ভেরিয়েবলের সম্পর্কটা কেমন হয়, অথবা এই যে এখানে স্বাধীন চলকের সাথে অধীন চলকের সম্পর্কটা কেমন, এটাই দেখায় একটা ডিমান্ড, একটা ফাংশন। এটা আমাদের ডিমান্ড ফাংশন। ডিমান্ড হলো কিসের বিষয়, এখানে ভেরিয়েবলগুলো কি, একটা প্রাইস থাকবে আর একটা কোয়ান্টিটি ডিমান্ডেড থাকবে, দাম থাকবে এবং চাহিদার পরিমাণ থাকবে। চাহিদার পরিমাণের সঙ্গে দামের দামের সঙ্গে চাহিদার পরিমাণের সম্পর্ক। কার সঙ্গে সম্পর্ক? এই দামের সঙ্গে চাহিদার পরিমাণের সম্পর্ক। আমরা কি বলতে পারি এটার উপর এটার সম্পর্ক? না।
এইটার উপর এটা নির্ভরশীল, এটার উপর এটা নয়। জি হ্যাঁ, সম্পর্কটা হলো এটার সঙ্গে এটা। আচ্ছা, আমরা কি ধরে নিয়েছিলাম? অন্যান্য অবস্থাও ছিল এখানে। অন্যান্য অবস্থা ছিল কি? ইনকাম ছিল, টেস্ট ছিল, টাইম ছিল, প্রাইস অফ সাবস্টিটিউট গুড ছিল, প্রাইস অফ কমপ্লিমেন্টারি গুড ছিল। এই বিষয়গুলো সবগুলো ছিল ফিক্সড, স্থির, এগুলো নড়বে না। এই যে অন্যান্য অবস্থা স্থির। আমার ইনকাম ধরে নাও মাসে 15,000 টাকা ছিল, আমার ইনকাম 15,000 টাকায় থেকে যাবে। আমার সময়, যে সময়টা আমি ধরতাম, এই সময়টা ফিক্সডই ছিল, 1 মাস ছিল। আমার এই যে টেস্টটা পরিবর্তন হয়নি। আমি আহ, আমি যে ওই সময়ে যে পণ্যটা ভোগ করতেছিলাম, পরবর্তী সময়ে ওই পণ্যটাই ভোগ করব, এর কোনো চেঞ্জ হবে না। প্রাইস অফ সাবস্টিটিউট গুডস থাকবে। সাবস্টিটিউট গুডস মানে হলো পরিবর্তক দ্রব্য, কমপ্লিমেন্টারি গুডস হলো পরিপূরক দ্রব্য। এগুলা সম্পর্কেও আমরা পরবর্তীতে জানবো। আচ্ছা, ওইখান থেকে আমরা জেনেছি, বা এর আগেও আমরা চাহিদার যে একটা সমীকরণ ডেফিনেশন দেখলাম। এই ডেফিনেশনে কি দেখলাম? যে অন্যান্য অবস্থায় স্থির থেকে, তাই না? জি একটা নির্দিষ্ট দামে, একটা নির্দিষ্ট সময়ে কোনো একজন ভোক্তা কোনো পণ্যের যে পরিমাণ ক্রয় করতে প্রস্তুত থাকে, সেটাকে আমরা বললাম, সেটা কি? সেটা ছিল চাহিদা। আচ্ছা, এইখানে চাহিদার বিধিটা হলো কি? অন্যান্য অবস্থা স্থির হয়, আদার থিংস বিং ইকুয়াল, অথবা সেটারিস পেরিবাস, এটা একটা ল্যাটিন শব্দ। পেরিবাস, এটার মানে হলো যখন অন্যান্য অবস্থা স্থির, যখন অন্যান্য অবস্থা স্থির, যখন কি করবে? একটা পণ্যের দাম বাড়বে যখন বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ কি করে? কমে যায়। চাহিদার পরিমাণ কিন্তু কমে যাচ্ছে, চাহিদার পরিমাণ কমে যায়। কমে যায়। এবং দাম যখন হ্রাস পায়, কমে যায়, তখন তখন চাহিদার পরিমাণ বেড়ে যায়। বেড়ে যায়। বেড়ে যায়, এই পর্যন্ত দেখা যায়। আচ্ছা, আমরা দেখলাম যখন অন্যান্য অবস্থা স্থির, অন্যান্য অবস্থা যখন স্থির, তখন যখন কোনো পণ্যের অন্যান্য অবস্থা স্থির থেকে যখন কোনো পণ্যের দাম বৃদ্ধি পায়, তখন চাহিদার পরিমাণ কমে যায়, এবং দাম যখন কমে যায়, তখন চাহিদার পরিমাণ কি করে? বেড়ে যায়।
এখন চাহিদার চাহিদার পরিমাণ তো পরে বেড়ে গেল, মানে একটা যখন কমলো আরেকটা যখন বাড়লো, একটা যখন বাড়লো আরেকটা যখন কমলো। এখন আমরা এইটা একটু আগে দেখলাম, এই যে দাম এবং চাহিদার পরিমাণের চাহিদার পরিমাণ কিন্তু চাহিদা না, দাম এবং চাহিদার পরিমাণের পরিমাণের ভিডিও বারবার ডিসকানেক্টেড হয়ে যাচ্ছে। আচ্ছা দেখো, আমরা এর আগে বললাম সেটেলিস পেরিবাস অথবা অথবা অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের দাম যখন বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ তখন কমে যায়, যখন দাম কমে যায় চাহিদার পরিমাণ তখন বেড়ে যায়। ওই অবস্থাতে আমরা কি হচ্ছে, একটা বাড়তেছে আর একটা কমতেছে না, একটা কমতেছে আর একটা বাড়তেছে না, এটা হলো কি নেগেটিভ সম্পর্ক, ঋণাত্মক সম্পর্ক বা বিপরীতমুখী সম্পর্ক। আমি যদি এটা এদিক দিচ্ছি তাহলে ওটা এদিক না গিয়ে এদিক আসতেছে, মানে কি বিপরীত হয়ে যাচ্ছে, একটা এদিক যাচ্ছে আর একটা এদিক যাচ্ছে, এই যে বিপরীতমুখী। দুটো একদিকে গেলে হতো ভালো, কিন্তু একটা যখন এদিক দিচ্ছি তখন একটা আরেক দিক দিয়ে চলে যাচ্ছে, এটা হলো বিপরীতমুখী সম্পর্ক। তাহলে বিষয়টা দেখলাম কি, দাম এবং চাহিদার পরিমাণের এই বিপরীতমুখী সম্পর্ক সম্পর্ককে যে বিধির সাহায্যে প্রকাশ করা হয় তাকে চাহিদা বিধি বলে। আচ্ছা, ব্যাপারটা দেখো, আমরা এর আগে কয়েকটা লাইন লিখেছি, সেগুলো হলো কি, অন্যান্য অবস্থায় স্থির থেকে কোনো দ্রব্যের যখন দাম বৃদ্ধি পায় চাহিদার পরিমাণ তখন কমে যায়, দাম যখন কমে যায় চাহিদার পরিমাণ তখন বৃদ্ধি পায়। এই দাম এবং চাহিদার পরিমাণের এই যে বিপরীতমুখী সম্পর্ক আছে, এই সম্পর্কটাকে যে বিধির সাহায্যে আমরা প্রকাশ করি তাকেই চাহিদা বিধি বলা হয়। এখন এটা আমরা অপেক্ষকের মাধ্যমেও দেখতে পেরেছি, এই যে অন্যান্য অবস্থায় স্থির থেকে দাম যখন কি করবে, বেড়ে যাবে, চাহিদার পরিমাণ তখন কমে যাবে, দাম যখন কমে যাবে চাহিদার পরিমাণ তখন বেড়ে যাবে। এই ধরনের সম্পর্কটা, বিপরীতমুখী সম্পর্কটা যে ল এর মাধ্যমে, যে বিধির মাধ্যমে দেখানো হয়, ল আর বিধি একই বিষয়, যে বিধির মাধ্যমে দেখানো হয়, যে ল এর মাধ্যমে দেখানো হয় তাকে ল অফ ডিমান্ড বলে, যে বিধির মাধ্যমে দেখানো হয় তাকে চাহিদা বিধি বলে, একই বিষয়। এটা হলো ইংলিশ টার্ম, এটা হলো বাংলা টার্ম। আমি ইংলিশ টার্ম গুলো এই জন্য বলতেছি যে এখানে অনেকে মাইক্রো ইকোনমিক্স এর ক্লাসটাও এখান থেকে দেখে নিতে পারে, ইউটিউব থেকে যখন এটা দেখবে তখন কিন্তু এদের ক্ষেত্রে টার্ম গুলো বা এই শব্দগুলো মিলাই নিতে সুবিধা হবে। আচ্ছা দেখো, আমরা জানলাম চাহিদা বিধি কি, চাহিদা কি। এখন চাহিদা বিধি মানে আমরা চাহিদা বিধিকে আমরা কতভাবে প্রকাশ করতে পারি, চারটা ভাবে প্রকাশ করতে পারি। এটা জানার বিষয় না, তবে 4 ভাবে যে আমরা প্রকাশ করি একটু আগে আমরা দেখালাম। একটা নির্দিষ্ট দামে একটা নির্দিষ্ট সময়ে কোনো দ্রব্যের যে পরিমাণ একজন ভোক্তা পেতে চায় তাকে ওই পণ্যের চাহিদার মানে তাকে ওই ভোক্তার চাহিদার পরিমাণ বলে। এটা আমরা দেখলাম চাহিদার বিধির একটা প্রকাশ। আচ্ছা, চাহিদার বিধিকে আমরা কয়েকভাবে প্রকাশ করতে পারি, এই যে একটু আগে দেখালাম, ঠিক না?
একটা নির্দিষ্ট সময়ে চাহিদা বৃদ্ধিকে 4 ভাগে প্রকাশ করা যায়। এই যে একটু লেখা দিয়ে প্রকাশ করলাম, সংজ্ঞা দিয়ে। অন্যান্য অবস্থায় স্থির থেকে কোন দ্রব্যের যখন দাম বাড়ে যায় তখন চাহিদার পরিমাণ কমে যায়, যখন দাম কমে যায় চাহিদার পরিমাণ তখন বেড়ে যায়। এই দাম এবং চাহিদার যে বিপরীতমুখী সম্পর্ক, সেটাই হলো চাহিদা বৃদ্ধি। আচ্ছা, এইটা হলো চাহিদা বৃদ্ধির একটা প্রকাশ। আরেকটা আমরা কিভাবে দেখাতে পারি? আরেকটা আমরা দেখাতে পারি এই যে চিহ্নের মাধ্যমে। কিউডি যখন কি হয়, পি এর মাধ্যমে, কিউডি এবং পি, এটা যখন বাড়ে তখন এটা কি করবে বলো তো? কমে যাবে। কমবে। এটা যখন কমবে এটা তখন কি করবে বলো তো? এটা তখন বেড়ে যাবে। এই যে আরেকটা প্রকাশ, এটা গেল আরেকটা প্রকাশ। এর আগে আমরা সংজ্ঞা থেকে জানলাম, ওটা একটা প্রকাশ, এটা একটা প্রকাশ। আচ্ছা, একটা বাড়তেছে আরেকটা কমতেছে, একটা কমতেছে আরেকটা বাড়তেছে। আচ্ছা, এবার আমরা কিসের মাধ্যমে জানবো? চাহিদা সূচি থেকে জানবো। চাহিদা সূচি, ডিমান্ড শিডিউল বা চাহিদা সূচি। ডিমান্ড শিডিউল বা চাহিদা সূচি কি? আমরা জানি একটা পণ্য অন্যান্য অবস্থায় স্থির থেকে কোন দ্রব্যের যখন দাম বেড়ে যায় চাহিদার পরিমাণ তখন কমে যায়, দাম যখন কমে যায় চাহিদার পরিমাণ তখন বেড়ে যায়। দাম এবং চাহিদার এই বিপরীতমুখী সম্পর্কটা যখন আমরা একটা তালিকার মাধ্যমে দেখাবো, সেই তালিকাটাকে বলা হবে চাহিদা সূচি। এখন এই যে দেখি, এখানে আমরা প্রাইস লিখলাম, লিখলাম প্রাইস। এবার লিখবো কোয়ান্টিটি ডিমান্ডেড, কোয়ান্টিটি ডিমান্ডেড। এখন ধরে নিলাম আমার যখন শব্দ করিও না, শব্দ হচ্ছে নড়াচড়া করিও না। আমরা দেখলাম এখানে কি প্রাইস এবং কোয়ান্টিটি ডিমান্ডেড। ডিমান্ড শিডিউলটা বা চাহিদা সূচিটা কি? আমরা দাম যখন বেড়ে যায়, মানে অন্যান্য অবস্থা যখন স্থির থেকে দাম যখন বেড়ে যায় এবং তখন কিন্তু চাহিদার পরিমাণ কমে যায়, এবং দাম যখন কমে যায় চাহিদার পরিমাণ তখন বেড়ে যায়। এই যে বিষয়টা, এটা যখন আমরা একটা টেবিলের মাধ্যমে দেখাবো তখন সেটার নাম হবে চাহিদা সূচি। আচ্ছা, ধরে নিলাম আমাদের দাম একদম 0 টাকা, দাম কত? 0 টাকা। তখন আমাদের চাহিদার পরিমাণ হলো 16 একক। ধরে নাও এই বর্তমানে তো রমজান মাস চলতেছে, রমজান মাসে কিসের চাহিদা হতে পারে? লেবুর চাহিদা ধরে নিলাম। এই যখন দাম যখন ফ্রি দেয়, যখন মানে শূন্য, এখন আমাদের তো মনে হতে পারে যে দাম যখন থাকে না, ফ্রি যখন হয় তখন তো আমরা যত দিবে তত নিব না, যত যখন দিবে তত তখন নিব না। রমজান মাস হলেও পানি তো আমরা ফ্রি পাচ্ছি, পানি ফ্রি পেলেও আমরা কিন্তু ইচ্ছা মতো পানি খাইতে পারতেছি না, আমার লিমিটের বাইরে আমি যেতে পারবো না, আমার যতটুকু দরকার ততটুকু নিচ্ছি। ধরে নিলাম এই ক্ষেত্রে ওইটাই, যে দাম যখন 0 টাকা, দাম ফ্রি যখন দেয় তখন আমি 16টা লেবু নিই। দাম যখন 1 টাকা তখন আমি কয়টা নিব? 14টা নিব। দাম যখন 2 টাকা তখন আমি 12টা নিব। দাম যখন 3 টাকা তখন আমি 10টা লেবু নেব। দাম যখন 4 টাকা তখন আমি এই যে 10টা লেবু নেব। দাম যখন 4 টাকা তখন আমি 8টা লেবু নেব। এবং দাম যখন 5 টাকা, দাম যখন 5 টাকা তখন আমি কয়টা লেবু নেব বলো তো? 2 করে গুনতেছি সব ক্ষেত্রে, সেই জন্য আমি 6টা লেবু নেব। এই যে এখান থেকে আমরা কি দেখতে পাচ্ছি? যে এখান থেকে আমরা দেখতে পাচ্ছি দাম যখন যতই বাড়তেছে চাহিদার পরিমাণটাও তখন তত কমতেছে। এখান থেকে যদি আমরা নিচে যাই, দাম যত কমতেছে চাহিদার পরিমাণটা তত বাড়তেছে। এই যে এটা যত কমতেছে এটা তত বাড়তেছে, এটা যত বাড়তেছে এটা ততই কমতেছে। এই যে বাড়তেছে মানে কি 1 2 3 4 5,
তার ওখানে কি হচ্ছে, এটা বাড়তেছে মানে কি এটা কমতেছে, 16, 14, 12, 10, 8, 6 এভাবে ক্রমান্বয়ে কমতে আছে। এই যে দাম এবং চাহিদার পরিমাণের যে বিপরীতমুখী একটা সম্পর্ক, এই সম্পর্কটাকে যখন আমরা টেবিলের মাধ্যমে দেখাবো তখন সেটাকে চাহিদা সূচি বলা হয়। আমরা এটাকে আরেকটা ভাবে সংজ্ঞায়িত করতে পারি, ডেফিনেশন দিতে পারি। কিভাবে? সংজ্ঞাটা এভাবে হতে পারে যে টেবিলের মাধ্যমে চাহিদা বিধিকে প্রকাশ করা হয় তাকে চাহিদা সূচি বলে, অথবা দাম এবং চাহিদার বিপরীতমুখী সম্পর্ককে যে টেবিলের মাধ্যমে দেখানো হয় সেই টেবিলটাকে বা যে তালিকার মাধ্যমে দেখানো হয় সেই তালিকাটাকে বলা হয় চাহিদা সূচি। ঠিক আছে? এই পর্যন্ত কোনো সমস্যা? না। আচ্ছা, সমস্যা না থাকলেই ভালো। এবার আসো, আমরা ডিমান্ড জানলাম, ডিমান্ড ল অফ ডিমান্ড জানলাম, তারপরে এখন জানলাম ডিমান্ড শিডিউল অথবা চাহিদা সূচি।